শুনতে পাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন এটা কিন্তু লিসানি ইয়াফকাহু কাওলি। শুরুই চলে। সবাই শুনতে পাচ্ছি? একটু হাত উঠাবো যদি শুনতে পারেন, একটু হাত উঠা, কারণ ডিভাইস একাধিক তো। আচ্ছা, এদিক থেকে, এদিক থেকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এদিক থেকে? আচ্ছা, ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিকই আসছে। চ্যাট অপশনটা বন্ধ করে দিচ্ছি। ওকে। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালে প্রণীত আইন, এটাই আমরা পড়বো আসলে, কিন্তু এর মাঝখানে এটা সংশোধনী অধ্যাদেশ 2025 হিসেবে ব্যবহৃত হবে। কত সংশোধনী? দ্বিতীয় সংশোধনী। অর্থাৎ 2025 সালে ফৌজদারি কার্যবিধি আইনটা দুইটা সংশোধনী হয়েছে। প্রথম একটা, শুধুমাত্র একটা ছিল অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন, ফৌজদারি কার্যবিধি আইন 173-এর এ বা 173-এর শ টাইপের ক। পরবর্তী সময় গিয়ে এটাকে আরো সংশোধন করছে ব্যাপক আকারে। পরবর্তী সময় এটাকে আবার ব্যাপক আকারে সংস্করণ করছে। ব্যাপক কি বলবো, মোটামুটি বেশ কিছু দ্বারা অধ্যাদেশ হিসেবে আসছে, এই জন্য এটা দ্বিতীয় সংস্করণ হবে। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব একদম ধারা থেকে, কালকে একটু প্রাথমিক আলোচনা ছিল। আসতে বলেন। ফৌজদারি কার্যবিধি আইনের কি ধরনের আইন বলেন? ফৌজদারি কার্যবিধি আইন কি ধরনের আইন? পদ্ধতিগত আইন। কেন? ফৌজদারি কার্যবিধি আইন আপনার অনুসন্ধান, তদন্ত, বিচার বিভাগীয় কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রমের যে পদ্ধতিগুলো এখান থেকে নিতে হয়। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইন কি শুধু ফৌজদারি কার্যবিধির পদ্ধতি, নাকি অন্যান্য সকল আইনেরই পদ্ধতি? সকল আইনের কি? অনুসন্ধান, তদন্ত, বিচার সম্পর্কিত কার্যপদ্ধতি। এই আইনের সর্বশেষ ধারা হলো 46টা অধ্যায়, সরি, অধ্যায় কয়টা? 46টা। আর সর্বশেষ ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 565 ধারা। এর ভিতরে সব কয়টা অধ্যায় কিন্তু 46টা অধ্যায় সমান তালে গুরুত্বপূর্ণ না। আর আপনাদের রেকর্ড দিতে হবে না, আমি রেকর্ড দেওয়া আছে আমার, আপনার টেনশন করেন না, আমি রেকর্ড দিছি। এখানে যে ল্যাপটপের ডিভাইস এটাতে রেকর্ড দিছি, মোবাইলে লাগবে না। ঠিক আছে, আপনারা শুধু আমার কথা শুনেন। যদি শুনতে পারেন তাহলে আল্লাহর নাম নিয়ে চুপ করে বসে থাকেন। পড়ার আগে সবাই আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আর যদি আল্লাহ পাক আপনাকে সাহায্য করে তাহলে আপনার জন্য একদম সবকিছুই সহজ। বুঝছেন? অনেক সময় দেখবেন অনেক এমন কিছু কাজ আপনার লাইফে আসে, অনেক বেশি টেনশন করতে থাকি, আল্লাহর কাছে বিভিন্নভাবে চাইতে থাকি, চাইতে থাকি আমরা, দেখবেন এই কাজটা একদম কি হয়ে যায়, সহজ হয়ে যায় কিন্তু, তাই না? আবার অনেক সময় সহজ কাজটা অনেক কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এটা বোঝার বিষয় কিন্তু। যদি আপনাকে আল্লাহ সহজ করে দেয়, আপনি অনেক পড়লেও আপনার কাছে মনে হবে কি যে আমি পড়াশোনাই করতেছি না, আরে আমার দ্বারা কি হবে, কিন্তু রেজাল্ট দেখবেন আপনি ফার্স্ট। কথা বুঝেন নাই? এগুলো টেকনিক আছে কিছু ইনশাল্লাহ। পড়াশোনার পাশাপাশিও আমরা কিছু টেকনিক আমাদের ক্লাসে অবলম্বন করি, এগুলো হাইড করে রাখি, গোপন বিষয়, আপনারাও জেনে যাবেন কিছুদিন পরে ভালো রেজাল্ট করার জন্য। ঠিক আছে, এই টেকনিকগুলা একদম গোপন টেকনিক। আপনি পরে সবাই গিয়ে বলে, স্যার এই এই বিষয়টা সবচেয়ে বেশি কাজে লাগছে, স্যার এই কথাগুলো বলছিলেন, এটা বেশি কাজে লাগছে, কারণ আমি এটা প্রমাণিত, আমি নিজেই প্রমাণ। ওকে, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধি আইনের অধ্যায় হলো 46টা। ফৌজদারি কার্যবিধি আইনের সর্বশেষ ধারা হলো 565। আর এটার নাম কি? এই আইনটার নাম
বর্তমানে আইনটার নাম হলো ফৌজদারি কার্যবিধি আইন দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ। কি অধ্যাদেশ? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ। আচ্ছা, এখানে আমরা তফসিল পড়ছিলাম, আমাদের তফসিলগুলো খুব জরুরি না, তবে দ্বিতীয় তফসিলটা সম্পর্কে একটু জানা দরকার। বলতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল মানে কি আজকে কাজে লাগবে? দেখেন, তফসিল কাজে লাগা শুরু হবে আজকে থেকে। ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল মানে কিসের বিবরণ? ফৌজদারি কার্যবিধি আইনের বিবরণ, অনুসন্ধান তদন্ত বিচারের বিধান, নাকি দণ্ডবিধি আইনের অপরাধ সমূহের কি দণ্ডবিধি আইনের অপরাধ সমূহের বিভিন্ন কি কার্য বিবরণী বা ব্যাখ্যা বিশ্লেষণ, বা দণ্ডবিধি আইনের অপরাধগুলোর বিভিন্ন ভাগ বা বিভাজন, মানে কিভাবে কি করা যায়। অর্থাৎ দণ্ডবিধি আইনের একটা অপরাধের সম্পূর্ণ বিবরণ হলো ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে। আর এটা তফসিল আকারে, অনেকে বলবে যে তফসিলটা কোথায় পাবো? আপনারা কিন্তু কোনো রকমের গাইড বই টাচ করবেন না, এটা আমার লেখা হলেও না, এখন প্রয়োজনই নাই। সবচেয়ে বেশি যে মেসেজটা করেন কোন বই কিনবো, আমি আজকে রাত্রে আপনাদের হ্যান্ড নোট দিয়ে দিব। কথা বুঝেন নাই? মানে 2-4টা ক্লাসের হ্যান্ড নোট আমি অ্যাডভান্স দিয়ে দিব, আপনারা এগুলো দেখবেন, এটা মূল বই থেকেই করা। চেষ্টা করবেন এটাও না দেখার জন্য। পুলিশ হ্যান্ডবুক যেটা আছে আমাদের, চিনেন না? পুলিশ হ্যান্ডবুক, এই যে এরকম একটা, যেমন আপনার নতুন, এই যে এরকম যে লাল বড় বইটা, পুলিশ হ্যান্ডবুক, এটা বাধ্যতামূলক লাগবে সবার। এই বই ছাড়া পড়াশোনা হবে না। এটা হচ্ছে আমাদের মূল বই, এটার উপর ডিপেন্ড করবে আমাদের সারা বছরের পড়াশোনা। এই বইটাই আমরা পড়বো, অন্য কোনো মাইনর একটা বই কেনার দরকার নাই, কোনো গাইড বই কেনার দরকার নাই, কোনো কিছু না। ক্লাসে যেগুলো পড়াচ্ছি এগুলো হ্যান্ড নোট দিব আমরা, আপনিও একটা নিজে নোট তৈরি করবেন। আর সেকেন্ডলি হচ্ছে, পরবর্তী সময় যখন গাইড বই পড়ার সময় হবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো যার লেখা ভালো লাগে গাইড কিনে নেবেন। 1-2টা গাইড লাগে প্রশ্ন পড়ার জন্য। আর একটা বই লাগবে অপরাধ তদন্ত নির্দেশিকা, যারা বইয়ের জন্য বলতেছেন, এটাও এখন আপনার কোনো কাজ নাই। অপরাধ তদন্ত নির্দেশিকা আপনি না কিনলেও হবে, আমরা আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আপনি এটা খুঁজে পাবেনও না, অনেক সময় পাওয়া যায় না, আমরা পিডিএফ দিয়ে দিব, পিডিএফ আপনারা প্রিন্ট করে নেবেন। অথবা আমরা ক্লাসে যেগুলো পড়াই এগুলো আপনাদেরকে আমরা সুন্দর করে দিয়ে দিব, যে তদন্ত নির্দেশিকার এই জায়গাগুলো পড়লেই হবে। অথবা একদম সহজ, আপনার কোনো বই কেনার চিন্তা নাই, আপনার কোনো নোট কেনার চিন্তা নাই, কোনো, আপনার কাজ হচ্ছে খালি ক্লাসের পড়াটা ক্লাসে কি করা, কমপ্লিট করা, যা যত দরকার আমরা দিব আপনাদেরকে, ইনশাল্লাহ সহজ করে দিব একবারে। কথা বুঝেন নাই? আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের, আরে ফোন রাখেন তো আপনি, এখন ওদের সাথে কথা বলার দরকার নেই, পরে বলেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে। কয়বার ফোন দিয়েছে এখন? ফৌজদারি কার্যবিধি আইনের, তাহলে আমি যে বলতেছিলাম এই আইনটার নাম কি, আমরা যে আইনটা পড়বো এটার নাম কি, এখন যদি প্রশ্ন আসে এমসিকিউ, যে ফৌজদারি কার্যবিধির নাম কি? ফৌজদারি কার্যবিধি 1898, ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধনী অধ্যাদেশ 2025, ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ 2025। তাহলে কি লিখবেন? ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ 2025। এইটা হলো এক ধারা। কত ধারা এটা? এটাই হলো এক ধারা। তাহলে এখন প্রশ্ন হলো, এখানে যে 565টা, আমি কিন্তু প্রশ্ন করবো আপনাদেরকে প্রচুর, কিন্তু উত্তর আপনারা দিবেন মনে মনে। এটা আমার ক্লাসের বৈশিষ্ট্য, আমি প্রশ্ন করব, আপনারা বিরক্ত হলেও, আর দ্বিতীয়ত হচ্ছে আমি প্রচুর পরিমাণ রিভিশন দিব আপনারা বিরক্ত হইলেও। তো ফৌজদারি কার্যবিধি আইনের যে সংশোধনী অধ্যাদেশ, এখানে 565টা ধারা, সব কয়টা ধারা কি সংশোধন হয়েছে নাকি কিছু ধারা? কিছু ধারা। তাহলে আমরা সংশোধনী অধ্যাদেশ কোনটাকে বলবো? যে ধারাগুলো শুধু সংশোধনী হয়েছে এই ধারাগুলোর ক্ষেত্রে অধ্যাদেশ বলবো, নাকি টোটাল আইনের যে 565টা ধারা আছে সবগুলো কি অধ্যাদেশ বলবো? বলেন তো, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন করছি আমি, কি বলবো? এখানে যে ধারাগুলো সংশোধন হয়েছে এটাও অধ্যাদেশ, যেগুলো সংশোধনী হয় না এটাও অধ্যাদেশ। অর্থাৎ পুরো আইনটাই এখন একটা অধ্যাদেশ। পুরো আইনটা একটা কি? অধ্যাদেশ। প্রমাণ, ফৌজদারি কার্যবিধি আইনের এক ধারা, এই আইনের নাম ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ 2025 হিসেবে অভিহিত হবে। শিরোনাম, এই আইনের শিরোনাম মানে এটা অধ্যাদেশ এখন কি? অধ্যাদেশ। তাই বলি কি আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 50 অধ্যাদেশ এরকম পড়বো? না, আমরা পড়ার সময় 50 ধারাই পড়বো। 50 পড়ার সময় ফৌজদারি কার্যবিধির 80 ধারা, এভাবেই পড়বো। আমি আবার বলে নিচ্ছি, যে আপনার যতগুলো আইন পড়বেন
এর ভিতরে সবচেয়ে কষ্টকর আইন হবে ফৌজদারি কার্যবিধি আইনটা। এই আইনে যদি আপনি মনে করেন যে প্রথম থেকে তিনটা ক্লাস আরো ডিফিকাল্ট হবে, তৃতীয় বা চতুর্থ ক্লাস থেকে এটি নর্মাল জায়গাগুলো চলে আসবে। যদি মনে করেন যে এই আইনটা পড়া পসিবল বা এই চারটা পাঁচটা ক্লাস আমি ধরতে পারছি, তাহলে সামনের দিনগুলা আপনার শয়তানের দোকান নফসের দোকান যদি না থাকে, তাহলে আপনার জন্য একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। শুরু করাটা আসলে অনেক সহজ। যে কোনো বিষয়, যে কোনো বিষয় শুরু করাটা কি অনেক সহজ, কিন্তু ধরে রাখাটা অনেক কঠিন। আমি আমি রাজারবাগ গ্যালারি, আমি যখন কনস্টেবল তখন রাজারবাগ গ্যালারিতে আমি ক্লাস করাই। আমার অনেক স্টুডেন্ট আছে যারা, অনেকে দেখতে পারবে এরকম, আমি রাজারবাগ কনস্টেবল অবস্থায় 40-50 জন স্টুডেন্ট গ্যালারিতে পড়াইছি। অনেকে এসে বলছে স্যার আপনি কোন র্যাঙ্কের, আমি বলছি আমি কনস্টেবল। ইভেন এমন অনেক সময় হয়েছে একজন দুইজন লোক আসছে গ্যালারিতে, পরে মনে করেন যে আমি এদেরকে পড়াইছি, কোনোদিন আসে নাই, ফোন দিছি ভাই আপনারা কি আজকে আসবেন, বুঝছেন, আমি বলতেছি আমার হিস্টোরিগুলা, বলতেছে বেস্টমেট বা যে স্যার আজকে আসতে পারি নাই, একা একা এই গ্যালারিতে কতক্ষণ বসে চলে গেছি। এমন ছিল একটা সময় হয়েছে রাজারবাগ গ্যালারিতে আমি আর জায়গা দিতে পারি না। রাজারবাগ গ্যালারিতে এত পরিমাণ স্টুডেন্ট ছিল, আমি আর গ্যালারিতে জায়গায় দিতে পারি না। এমন একটা সময় হয়েছে। তার মানে কি, যদি বলতাম যে ছাত্র আসেন আমি পড়াবো না, এরকম না। আপনার জীবনে অনেক ধরনের জটিলতা আসবে প্রতিটা পদক্ষেপে। এই যে পড়ার ক্ষেত্রেও আপনি এই ধরনের বিভিন্ন সমস্যার আল্লাহ না দেখ, আল্লাহ হেফাজত করুক, কিন্তু আসে, এটাই জীবন, এটাই জীবন মানুষের। ঠিক আছে, আপনি একদম পরিপূর্ণভাবে একদম ফ্রি হতে পারবেন না কখনোই। আর কোনো কিছুই একদম আপনাকে আইসা মুখের ভিতরে কেউ দিয়ে দিবে না, আপনাকে পরিশ্রম করিয়ে নিতে হবে। পরিশ্রম ছাড়া, ধৈর্য ছাড়া সফল হওয়ার কোনো শর্টকাট কোনো রাস্তা নাই। যদি কেউ বলে আমি শর্টকাটে সফল হয়ে যাব, এটা ভিন্ন কথা, এটা ব্যতিক্রম, আল্লাহ যদি দিয়ে দেয় সেটা ভিন্ন কথা। এখন বলবেন এই বছর যে 2300 সিরিয়াল তারও পদোন্নতি হবে, দেখেন যে 2300 সিরিয়াল সেও কিন্তু 30,000 লোকের ভিতরে প্রতিযোগিতা করে 2300 নম্বরে আসছে, নাকি? এখন আপনি বলতেছেন আরে তার চেয়ে তো আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, এটা বলতেছেন, আমি বলতেছি, কিন্তু সে তো ফলে পরিচয় পরীক্ষার খাতায় লিখে আপনার আমার আগে আসছে সে, তাই না? এরকম হলো বিষয়। তাহলে কষ্ট করলে প্রতিটা পরিশ্রমের ফল আপনি অবশ্যই অবশ্যই পাবেন ইনশাল্লাহ। পরিশ্রম কখনো বৃথা যায় না, পরিশ্রমগুলো কখনো মিথ্যা কথাও বলে না। তাহলে আমরা পরিশ্রম করবো না একটু ইনশাল্লাহ? করবো। আমাদের পড়াশোনা চাকরির পাশাপাশি আমাদের পড়ার একটা সুযোগ যেহেতু আছে, আমরা সময়টাকে কাজে লাগাবো। বহুত সময় নষ্ট করছি, আর যেন নষ্ট না হয়। ফৌজদারি কার্যবিধি আইনের 8টা তফসিল কালকে, তাহলে প্রথমে ছিল আমাদের কি, এটা একটা ধারা, যে কোনো একটা ধারা, তারপরে এই ধারার অপরাধের কি বিবরণ, ধারার অপরাধের বিবরণ। ওইটার মধ্যে 1000 হয়ে গেছে মনে হয়, আপনি ওই যে লিঙ্কটা দিলে ওইটা দিয়ে পরে এটা একটা। ফৌজদারি কার্যবিধি আইনের তফসিল পড়তেছিলাম, দ্বিতীয় তফসিল, তাহলে ধারা, অপরাধের নাম। 3 নাম্বার, অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কি পারে না। তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে নাকি পারে না, এটা কিসের উপর ডিপেন্ড করতে পারে? তফসিলের উপরে। তো এটা সংক্ষিপ্ত রূপ কি, অপরাধটা কি আমলযোগ্য নাকি আমলের অযোগ্য। তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিষয়টা কিসের উপর নির্ভর করে, অপরাধ কি আমলযোগ্য নাকি আমলের অযোগ্য। আমলযোগ্য হলে বিনা পরোয়ানায় কি করা যায়, গ্রেপ্তার করা যায়। কয়টা গেল, 3টা। 4 নাম্বারে, অপরাধীকে হাজির করার জন্য কি সমন দেওয়া হবে নাকি গ্রেপ্তারি পরোয়ানা, 4টা। 5 নাম্বার, অপরাধটার জন্য কি জামিন দেওয়া যাবে নাকি জামিন দেওয়া যাবে না, এটা কয় নাম্বার, এটা হলো 5 নাম্বার। আচ্ছা। 6 নাম্বার, অপরাধটার জন্য কি মীমাংসার ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ এটা কি কোনো মীমাংসাযোগ্য অপরাধ কিনা, এটা কি কোনো মীমাংসাযোগ্য অপরাধ কিনা। 7 নাম্বার, কোথায় বিচার হবে। 8 নাম্বার, কি পরিমাণ দণ্ড প্রদান করা যাবে, তাই না? এই, এটা তফসিলের আলোচনা। আর এক দ্বারা হলো, সবাই বলেন এই আইনের নাম কি, ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ 2025 হিসেবে অভিহিত হবে। এমসিকিউ প্রশ্ন আসতে পারে এটা। পরবর্তী আমরা পড়ব সরাসরি 4 দ্বারা, কত দ্বারা, 4 দ্বারা। এখানে 4-এর 1-এর ক ক গ, আপনি এক এখন না পড়লেও হবে, পরবর্তী সময়ে গিয়ে আস্তে আস্তে এই জায়গাগুলো আপনার জন্য একদম ইজি হবে। এখন আরেকটা বিষয়, আপনি এখন পড়া শুরু করতেছেন, আপনি মনে করতেছেন ফৌজদারি 565টা ধারা আছে, এখন আমরা কেবল 4 দ্বারা পড়তেছি, কবে শেষ করব। অর্থাৎ আপনার আজকের প্রয়োজন হলো 4 দ্বারা 5 দ্বারা, কিন্তু 565টা ধারার বোঝা আগে আপনি মাথায় নিয়ে নিছেন। এটা কিন্তু এক ধরনের মানসিক রোগ, কথা বুঝেন নাই? আপনি আজকের পড়াটা আজকে পড়তে পারছেন কি না, এটা বুঝতে পারতে পারছেন এটা নিতে পারছেন কিনা এটা দেখবেন। আপনি ফৌজদারির পরে সাক্ষ্য আইন, দণ্ডবিধি আইন সব বুঝা মাথায় নিয়ে ফৌজদারি 4 দ্বারা পড়তেছেন, তাহলে হবে না ভাই। ওইটা সময় বলে দিবে আপনাকে এটা পারবেন কি পারবেন না।
তাহলে আপনার বোঝা উচিত যে আমি আজকের যে ক্লাসটা, আজকের যে পড়াটা, এটা আগামী ক্লাসের আগ পর্যন্ত আমি নিতে পারছি কিনা, এতটুকু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে চার দ্বারায় যে সংজ্ঞাগুলা, এই সংজ্ঞাগুলা বা ব্যাখ্যাগুলা বা টিকা যাই বলেন, এটা যদি ভালো করে আপনি নিতে পারেন, তাহলে টোটাল ফৌজদারি কার্যবিধি আইন থেকে শুরু করে, সাক্ষ্য আইন থেকে শুরু করে, দণ্ডবিধি এবং যে মাইনর অ্যাক্টগুলো আমরা পড়বো, সবগুলা ক্ষেত্রে আমরা এই শব্দগুলো বারবার শুনবো। আর আইন পড়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আমরা পূর্বের ক্লাসটা বা পূর্বের পড়াগুলো পড়তে না পারি, তাহলে পরবর্তী ধারাগুলা বা পরবর্তী আইনগুলা কিন্তু আমরা নিতে পারবো না। যেমন আজকে আমরা পড়বো আমলযোগ্য অপরাধ। এই আমলযোগ্য অপরাধের কথা দণ্ডবিধি আইনে গিয়েও পাবেন। এই আমলযোগ্য অপরাধের কথা নারী শিশুতেও পাবেন। এই আমলযোগ্য অপরাধের কথা মাদক সাইবারে গিয়েও কি করবেন, পাবেন। বলবেন অসুবিধা নেই, চলতেছে, লাগলে নক দিব। আচ্ছা, তাহলে সংজ্ঞাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কেমন? টোটাল ফৌজদারি কার্যবিধি আইনকে নিয়ন্ত্রণ করবে চার ধারার এই সংজ্ঞাসমূহ। তাহলে চারের একের ক, প্রথম সংজ্ঞাটা হলো কি, অ্যাডভোকেট। কি? অ্যাডভোকেট। আপনি একদম, আমি বইয়ের সাথে বলি বা যেভাবে বলি, লাস্টে একটা সংক্ষিপ্ত রূপ দিব। আপনি এখানে বিভিন্নভাবে নিতে পারবেন। গভীরে চাইলে গভীরটা আলোচনা করব, মূল বই ভাষ্য কেন্দ্রিক আলোচনা করব, লাস্টে একটা সহজ রূপ দিব। এটা আপনি মনে রাখার চেষ্টা করবেন। আর মূল বই পড়া মানে এমন না যে আপনি মূল বইয়ের যাবতীয় যা আছে সবকিছু পড়ে ফেলবেন। মূল বইয়ের যাবতীয় সবকিছু পড়ার সুযোগ নাই। প্রত্যেকটা ধারার একটা সংক্ষিপ্ত রূপ আছে, একটা বুলেট পয়েন্ট আছে, আমাদের এই পয়েন্টটাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে আমরা আইন পড়তে পারবো সহজেই, নিজের মতো করে রাখবেন ধারাটাকে, নিজের মতো। তাহলে অ্যাডভোকেট মানে কি? যে ব্যক্তি আইনানুগভাবে কি করতে পারে, বাংলাদেশে যে কোনো আদালতে আইন ব্যবসা করতে পারে। আপনি উজ্জ্বল, আপনি চট্টগ্রামের উকিল, আপনি ইচ্ছা করলে ঢাকাতে এসে আইন ব্যবসা করতে পারবেন, হায়ারে আইসা মামলা পরিচালনা করতে পারবেন। বুঝছেন? তাহলে অ্যাডভোকেট কারা? অ্যাডভোকেট, আপনি এলএলবি পাস করতে হবে, বার কাউন্সিল পরীক্ষা দিতে হবে, বার কাউন্সিল পরীক্ষাতে যদি আপনি সনদ পান, তখন আপনি অ্যাডভোকেট হবেন। অনেকে এলএলবি পাস করেও কিন্তু অ্যাডভোকেট বলে। বুঝছেন না এরকম? মানে এলএলবি পাস করছে মানে অ্যাডভোকেট হবে না। তাহলে আপনাকে এলএলবি ডিগ্রি নিতে হবে, নেওয়ার পরে বার কাউন্সিল পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার পরে যদি সনদ পান, তখন আপনি অ্যাডভোকেট হইতে পারবেন। তখন আপনি কি করতে পারবেন, আদালতের অনুমোদন নিয়ে বাংলাদেশের যে কোনো আদালতে আইন ব্যবসা করতে পারবেন। এই অ্যাডভোকেটকে অ্যাডভোকেটও বলা যায়, উকিলও বলা যায়, মুক্তারও বলা যায়। ধারা কত? চারের একের ক। ভাষ্যতে বলছে, কিছু বলবেন? কেমন একটু সাধারণ দেখতে পাচ্ছেন? হুম। কেমন একটু কাছে নিন, আপনার একটা ফেস আসতেছে না, ভালো করে বলতেছে। ভাষ্যতে বলতেছে যে অ্যাডভোকেট, কয় শ্রেণীর অ্যাডভোকেট আছে, যদি এমসিকিউ প্রশ্ন করে যে অ্যাডভোকেট সাধারণত কয় শ্রেণীর অ্যাডভোকেট আছে, সাধারণত এটা এই পাশে নিয়ে আসি। কত ধরনের অ্যাডভোকেট আছে বলেন? তিন ধরনের। যারা অ্যাডভোকেট হিসেবে সুপরিচিত, আর যারা প্র্যাকটিস করতেছে, আর অন্য কোনো ব্যক্তি যারা অ্যাডভোকেট হিসেবে, উকিল হিসেবে কাজ করার জন্য অনুমোদন প্রাপ্ত। এই তিন ধরনের ভাষ্যতে বলে। এগুলো আমাদের যেগুলো এত গুরুত্বপূর্ণ না, আমরা তো গভীরে যাওয়ার সময় নষ্ট করার কোনো দরকার নেই। তাহলে বলেন অ্যাডভোকেট কাকে বলে? বলেন, যে ব্যক্তি আদালতের অনুমোদন নিয়ে আদালতে আইন ব্যবসা করতে পারে, তাকে অ্যাডভোকেট, উকিল বা মুক্তার বলা হয়। ধারা কত? চারের একের ক। চারের একের ক। তাহলে অ্যাডভোকেট সঙ্গে আর কিভাবে আসতে পারে? উকিল। আর কিভাবে আসতে পারে? মুক্তার। অ্যাডভোকেটের কি করতে পারে? আইন ব্যবসা করতে পারে। কোথায়? যে কোনো আদালতে। কার অনুমোদন নিয়ে? আদালতের বা সরকারের অনুমোদন নিয়ে। ওকে। চারের একের ডাবল ক, দুইটা একসাথে আমরা দিব। এখন যদি বলেন চারের একের ক মানে কি, আমরা পড়তেছি ধারাটার নাম হলো কত, চার ধারা। আর একটা হলো কত, চারের উপধারা। কটা হলো কি, এগুলো উপধারা। এখন দ্বারা উপধারা পার্থক্য বোঝার মতো আমাদের এখনো সময় হয় নাই, পরে গিয়ে এগুলো জানবো। এমনি এগুলো বুঝতে হবে না, কিছু বিষয় আছে বোঝার দরকার নেই, আপনি নিজেই বুঝে যাবেন, জেনে যাবেন। তাহলে চারের একের কতে আমরা কি পড়বো? এটা দাদা ওই দিকে দিতে হবে, বুঝছেন? নইলে ওইটার জন্য এটা দেখা যায় না। আচ্ছা, তাহলে চারের একের ডাবল কো, দুইটা কো একসাথে দিব, এটা হলো কি, অ্যাটর্নি জেনারেল। কি? অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাডভোকেট কি সরকারি কর্মচারী? বলেন, অ্যাডভোকেট কি সরকারি কর্মচারী? না, অ্যাডভোকেট সরকারি কর্মচারী না। কিন্তু অ্যাটর্নি জেনারেল, এটা কি? এটা কি সরকারি? কিন্তু এটা প্রজাতন্ত্রের পদ।
তারপরে পাবলিক প্রসিকিউটর, এটা কি? এটা সরকারি কর্মচারী? এটা সরকারি কর্মচারী, প্রজাতন্ত্রের পদ এটা। তাহলে ফৌজদারি কার্যবিধি 4 ধারায় উকালতি সম্পর্কে বা উকিলের আশেপাশে, তাহলে অ্যাটর্নি জেনারেল কি এক ধরনের উকিল না? সে উকিল থেকেই তো হইছে। তারপরে পাবলিক প্রসিকিউটর, সে কি উকিল না? না ম্যাজিস্ট্রেট? সে উকিল কিন্তু। তাহলে এই তিনজনের ভিতরে পার্থক্য কি? তাহলে এই অ্যাডভোকেট, যিনি অ্যাডভোকেট উকিল মুক্তার, ইনি কোনো সরকারিভাবে কোনো কাজে নিয়োজিত নয়, কিন্তু আদালতের অনুমতি নিয়ে আইন ব্যবসা করতে পারে। 4 ক। আর 4 2টা একসাথে হলে এটা কি হবে? অ্যাটর্নি জেনারেল। এটা কে? বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, আরও নাম আছে, বলবো না, দরকার নাই। তাহলে বলেন, নিম্নের কোনটা অ্যাটর্নি জেনারেল? বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত, ডেপুটি, নাকি সহকারী, নাকি সব কয়টাই সঠিক? সব কয়টাই সঠিক। আচ্ছা, তাহলে অ্যাটর্নি জেনারেলটা কে? অ্যাটর্নি জেনারেল হলো যিনি রাষ্ট্রের পক্ষে, কার পক্ষে? রাষ্ট্রের পক্ষে, যিনি আইনগত সমস্যার সমাধান করে, রাষ্ট্রকে যিনি আইনগত পরামর্শ দেয়, তিনি হলো অ্যাটর্নি জেনারেল। অর্থাৎ রাষ্ট্রীয় উকিল। কি উকিল? অ্যাটর্নি জেনারেল হলো রাষ্ট্রের পক্ষের উকিল, রাষ্ট্রের উকিল, যিনি রাষ্ট্রকে, সরকারকে আইনগতভাবে বিভিন্ন সাহায্য করে থাকেন, তাকে কি বলা হয়? অ্যাটর্নি জেনারেল। যেমন, তাহলে বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল আছে না? অতিরিক্ত আছে না? ডেপুটি আছে না? আপনাদের জেলায় আছে না অ্যাটর্নি জেনারেল? আছে? গরুর ডিম আছে। জেলায় কোনোদিন অ্যাটর্নি জেনারেল থাকে? জেলায় থাকবে না। জেলায় অ্যাটর্নি জেনারেল থাকে না। তাহলে জেলায় কারা থাকে? জেলায় থাকে ফৌজদারি কার্যবিধি আইনের 4 পাবলিক প্রসিকিউটর, যেটাকে বলা হয় রাষ্ট্রপক্ষের উকিল বা সরকারি উকিল। আমরা কিন্তু 3টা সংজ্ঞা পড়ে ফেলতেছি। এরা তিনজনই কিন্তু আইন ব্যবসায়ী। তিনজনে কি? আইন ব্যবসায়ী, আইন নিয়ে ব্যবসা করে। ঠিক আছে? আপনাদের অনেকে আছেন নাকি এখানে? আমাদের পুলিশের বহুত লোক বার কাউন্সিলের সনদ নিয়ে প্র্যাকটিস করে এখন। অনেকে চাকরি ছেড়ে দিছে। কথা বুঝেন নাই? মানে ভালো লাগে ওই পেশায়, যার যেটা ইচ্ছা। আপনারাও এলএলবি করে রাখবেন, সুযোগ আছে, অনুমতি দেয় ডিপার্টমেন্ট। এলএলএম ডিগ্রি নিয়ে রাখবেন। যদি কোনোদিন মনে হয় যে আমি অন্যদিকে যাব, তাহলে সনদ নেওয়ার জন্য বয়সের কোনো ব্যাপার নাই। যখন তখন সনদ নিয়ে আপনি উকালতি করতে পারবেন। নিয়ে রাখা ভালো। এবং এলএলবি করা খুব সহজ। আপনি এসআই হওয়া যত সহজ, তার চেয়ে 10 গুণ বেশি সহজ এলএলবি পাস করা। আর একটু কম সহজ হলো, মানে আরেকটু এএসআই হওয়ার কাছাকাছি বা আরেকটু কম সহজ হচ্ছে উকালতি বার কাউন্সিলের সনদ নেওয়া। ভালো করে পড়াশোনা করলে, আমরা এএসআই থেকে এএসআই পদে পরীক্ষা দেওয়ার জন্য আমরা জানি না কোনটা আইন পড়তে হবে। নির্দিষ্ট সাজেশন নাই, পড়তেই থাকি পড়তেই থাকি। কিন্তু ওইখানে নির্দিষ্ট কিছু আইন আছে, এই আইনগুলোর বাইরে কোনো প্রশ্ন হয় না। আচ্ছা, আপনি কি পেন্ডিং গুলো লিস্ট শেষ সব করতে? শেষ শেষ। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা অ্যাডভোকেটের সংখ্যা কত দ্বারা পড়ছি? 4 ক। আইন পড়তেছেন যে, কেন? এটা কি মানসিক চাপের কোনো কারণ? এটা একটা আনন্দের জায়গা। এটা কি? আনন্দের জায়গা। যে আমি পড়াশোনা করতেছি, আমার পদোন্নতি হবে, আমার অবস্থার পরিবর্তন হবে, আমার পুরা পরিবার, আমার পুরা বংশের অবস্থান পরিবর্তন হবে। তাই না? আল্লাহ আমাকে সম্মান দান করবে। এটা আনন্দের সাথে লেগে থাকতে হবে। এখন আপনি পড়তেছেন, আর 1 বছর পরে পরীক্ষা, কিছুদিন পরে আপনি বলবেন, ইস, পরীক্ষাটা যদি আরেক মাস পরে হইতো। সময় যে কখন চলে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। সময়টাকে কাজে লাগাবেন। যারা সময় কাজে লাগাবে তারা সফল হবে ইনশাল্লাহ। চেষ্টা করবেন এই বছর ফেসবুকিং একটু না করার জন্য। আমি বলতেছি না আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন। চেষ্টা করবেন, পারবেন আপনি ইনশাল্লাহ। একটু কিছু ত্যাগ যদি আপনি না করেন, তাহলে আপনি সব কিছু আপনার আগের মতো রয়ে গেল, কিন্তু আপনি জীবনে বড় পরিবর্তন চাচ্ছেন, তাহলে আপনি নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছেন। কিছু না কিছু ত্যাগ করতেই হবে কিছু পাইতে হলে। বুঝেন নাই? বাড়ি যাওয়া একটু কমাবেন। যাওয়া বন্ধ করতে বলি নাই, তাই না? যে আমাদের হ্যাবিটগুলো আছে, যেগুলো আমাদের কোনো লাভ হয় না, শুধু সময় নষ্ট করে এবং বিভিন্ন ক্ষতি করে, এগুলো থেকে আমরা একটু সেফ থাকার চেষ্টা করব। মানুষ চাইলেই পারে, পসিবল এটা। তারপরে বলতেছিলাম পাবলিক প্রসিকিউটর সংখ্যা কত? 4 পাবলিক প্রসিকিউটর কাকে বলে? ফৌজদারি কার্যবিধি আইনের 492 ধারার অধীনে নিয়োজিত ব্যক্তিকে কি বলা হয়? পাবলিক প্রসিকিউটর বলা হয়। কত ধারায়? ফৌজদারি কার্যবিধি 492 ধারায় বলছে পাবলিক প্রসিকিউটর কে নিয়োজিত করেন? সরকার নিয়োজিত করেন। কে? আইনানুগভাবে মামলা পরিচালনা করার জন্য সরকার এক বা একাধিক
পাবলিক প্রসিকিউটর নামে কর্মকর্তাকে নিযুক্ত করেন। ধারা কত? 492। তাহলে 492 ধারায় মামলা পরিচালনার জন্য সরকার যাকে নিযুক্ত করেন, ফৌজদারি কার্যবিধি 4-1 দন্তান্নতে এসে তার নাম কি হয়? পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর মানে কি বুঝেন? পিপি। কি? পিপি, এটা বুঝেন সবাই। পিপি, তাই না? তাহলে পাবলিক প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেলের মধ্যে পার্থক্য কি বলেন? পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞা 4-1 ডাবল ক, নাকি? না, অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা 4-1 ডাবল ক। পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞা হলো 4-1 দন্তান্ন। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের, কার? রাষ্ট্রকে আইনগত সহায়তা দিয়ে থাকেন। পাবলিক প্রসিকিউটর একটি জেলায়, কি, সেও রাষ্ট্রেই, তবে নির্দিষ্ট একটা জেলায় সে আইনগত সহায়তা দিয়ে থাকেন। তাহলে আপনার জেলায় পাবলিক প্রসিকিউটর আছে কিনা? নাই? আছে। তিনি কি করেন? জেলায় যে রাষ্ট্রপক্ষ, যারা বাদীপক্ষ, যারা ভিকটিম, দায়রা আদালতে, তাদের পক্ষে তিনি মামলা পরিচালনা করেন 265 ক, মামলা উদ্বোধন করেন 265 খ। ফৌজদারি কার্যবিধি বলতেছি, আপনি 265 এখন পড়তে যায় না। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে এই পাবলিক প্রসিকিউটরের কাজ হলো জেলার যে রাষ্ট্রপক্ষের মামলাগুলা, বাদীপক্ষের মামলাগুলা পরিচালনা করা। আর মামলা যখন হাইকোর্টে চলে আসবে, তাই না, তখন এই মামলাগুলো রাষ্ট্রপক্ষের পরিচালনা করার দায়িত্ব কার উপরে? এই কার? অ্যাটর্নি জেনারেলদের উপরে, বা সহকারী বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তাহলে পাবলিক প্রসিকিউটর হলো জেলা পর্যায়ে কাজ করে, আর অ্যাটর্নি জেনারেলরা বা অ্যাটর্নিরা কোথায়? এরা জাতীয় পর্যায়ে কাজ করে থাকে। বুঝাইতে পারছি বিষয়টা? এই একটা সংখ্যা হলো 4-1 ডাবল ক, আর একটা সংখ্যা হলো 4-1 দন্তান্ন। তাহলে তিনটা সংখ্যা বললাম, বলেন কিভাবে পড়বেন? 4-1 ক, যে আইন ব্যবসা করতে পারে তাকে বলে অ্যাডভোকেট। 4-1 ডাবল ক, বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেলকেই অ্যাটর্নি জেনারেল বলা হয়। 4-1 দন্তান্ন, ফৌজদারি কার্যবিধির 492 ধারায় যাকে নিযুক্ত করা হয় তাকে কি বলা হয়? ফৌজদারি কার্যবিধি 4-92 ধারায়, 492 ধারায় যাকে নিযুক্ত করা হয় তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর। 4-1 খ, জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ। আপনি যদি এরকমটা মনে করেন যে পড়তে থাকি আস্তে আস্তে লাস্টে একটা ভালো প্রস্তুতি নিব, হবে না। এখন থেকেই প্রস্তুতি। জামিনযোগ্য অপরাধ, অ্যাডভোকেট ইংরেজি শব্দই, অ্যাটর্নি জেনারেল ইংরেজি শব্দই, লিখবেন, এগুলো প্রয়োগ করবেন। যদি পরীক্ষার খাতায় ভালো কিছু করতে চান, অনেকের চাইতে ব্যতিক্রম কিছু করতে চান, একটা কথা প্রশ্ন আসে না যে আমাদের ক্লাসের সব স্টুডেন্টদের রেজাল্ট এত ভালো কেন, 100-র ভিতরে এত এত লোক কেন? এই টেকনিকগুলো আমরা শেখাই ক্লাসে, এবং এটা আশা করি প্রতি বছর এই রেজাল্টগুলো আমাদের কাছ থেকে হবে ইনশাল্লাহ, দৃঢ় বিশ্বাস এবং আল্লাহ পাকের উপর ভরসা করেই বলি। কারণ পরীক্ষার খাতায় ভালো নাম্বার পাওয়ার জন্য কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো আপনাকে বলো। সবাই আইন জানে, আপনার শাকিল ভাই আইন জানেন, জাহিদুল ভাই আপনিও আইন জানেন, হাতের লেখাও দুজনেরই সুন্দর। কিন্তু অনেক হাতের লেখা সুন্দর, অনেক আইন জানার পরেও কেন ভালো নাম্বার আসে না? কারণ পরীক্ষার খাতার ভিতরে অবশ্যই ডিফারেন্ট, ব্যতিক্রম কিছু আপনাকে করতে হবে, যেটা দেখার পরে পরীক্ষার খাতাটা নিয়ে যারা বোর্ডে খাতা দেখবে তারা টানাটানি করবে যে এই ছেলেকে পদোন্নতি না দিলে হবেই না, বলবে এই কথাগুলো, অনায়াসেই বলবে। এই জিনিসগুলাই আমরা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। একদিনে সব শেখা যাবে? একদিনে শেখা যাবে না। আমি কোনো মিথ্যা গল্প বলতেছি না, আপনাদেরকে লোভ দেখাচ্ছি না। যদি আপনার সফলতার জন্য প্রয়োজন আপনি মনে করেন, আপনি নিজে নিজে একাও এই টেকনিকগুলো অবলম্বন করতে পারবেন। আপনি এগুলা কি করতে পারবেন? খুঁজে খুঁজে বের করতে পারবেন। কিন্তু আমার কাছে হলে কি হবে? আপনার খুঁজে বের করা লাগবে না, আমি আপনাকে ডাইরেক্ট কি করবো, আপনাকে দিয়ে দিব যে এই কাজগুলো করেন। কিন্তু করতে হবে কাকে? আমি শুধু বলে দিব, করতে হবে আপনাকেই। তাহলে জামিনযোগ্য অপরাধের ইংরেজি এখন থেকে শিখবেন, বেইলেবল অফেন্স, জামিনের অযোগ্য। তাহলে ভালো রেজাল্ট করার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলার পাশাপাশি প্রয়োজনীয় ইংরেজিগুলো ব্যবহার করা, এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। বেইলেবল অফেন্স, বেল শব্দের অর্থ জামিন, এবেল শব্দের অর্থ হলো যোগ্য। তাহলে জামিন যোগ্য অফেন্স মানে কি? অপরাধ। তাহলে ফৌজদারি কার্যবিধি 4-1 খতে কয়টা সংজ্ঞা আছে? দুইটা। একটা হলো জামিনযোগ্য অপরাধ, একটা হলো জামিন অযোগ্য অপরাধ। তাহলে জামিনযোগ্য অপরাধ কাকে বলে? এই যে এখন কালকের পড়া কাজে লাগবে, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে। কোন তফসিলে? দ্বিতীয় তফসিলে।
যে অপরাধের জন্য জামিনের ব্যবস্থা দেখানো আছে সেই সকল অপরাধগুলোকে বলা হয় জামিনযোগ্য। ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে যে অপরাধগুলোর জন্য জামিনের ব্যবস্থা নাই সেই অপরাধগুলোকে বলা হয় জামিনের অযোগ্য। সেই অপরাধগুলোকে কি বলা হয়? জামিনের অযোগ্য। কি বুঝলেন? তাহলে তফসিল শব্দটা এখানে আসছে। তাহলে তফসিল তো আমরা ইতিমধ্যে বুঝে ফেলছি। তাহলে এখন তফসিলের আলোচনা করার দরকার ছিল, আর দরকার করতে হবে। তাহলে তফসিলে মারামারির অপরাধ, দণ্ডবিধির 160 ধারায় মারামারি, 161 ধারায় মারামারির অপরাধ। 161 ধারা তফসিলে গেলে আপনি দেখতে পারবেন যে এটা একটা জামিনযোগ্য অপরাধ, এটা একটা বিনা পরোয়ানা, এটা আমলের অযোগ্য অপরাধ। এটা কি? এটা জামিনযোগ্য অপরাধ, তফসিলে বলা আছে, গিয়ে দেখেন আপনি 161 ধারায়। তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে যে অপরাধে জামিনের ব্যবস্থা আছে সেই অপরাধকে কি বলা হয়? জামিনযোগ্য। যে অপরাধের জামিনের ব্যবস্থা নাই তাকে কি বলা হয়? জামিনের অযোগ্য। কিন্তু একটা সমস্যা রয়ে গেল, এটা কি? তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে কোন আইনের অপরাধের কথা বলা আছে? বলেন, কোন আইনের অপরাধের কথা বলা আছে? অনলি দণ্ডবিধি আইনের। কোন আইনের? দণ্ডবিধি। তাহলে বাংলাদেশে কি শুধু দণ্ডবিধি আইনের অপরাধী হয়, নাকি অন্য অন্য আইনের অপরাধ আছে? আছে না? আছে। তাহলে আমরা যদি পূর্ণাঙ্গ সংজ্ঞা বলতে চাই, আমরা বলবো ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে এবং প্রচলিত অন্যান্য আইনে, যে অন্যান্য আইনে মানে কি, নারী শিশু আইনেও কিছু কিছু অপরাধ জামিনযোগ্য, সাইবারে হইতে পারে, মাদকে হইতে পারে। তাহলে অন্যান্য আইন বললে দণ্ডবিধি ব্যতীত অন্য আইনগুলোকে বোঝাচ্ছে, যারা গভীরে নিতে চাচ্ছেন। তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে এবং প্রচলিত অন্য আইনে যে অপরাধে জামিনের ব্যবস্থা আছে তাকে বলা হয় জামিনযোগ্য। ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে এবং প্রচলিত অন্য অন্য আইনে যে অপরাধে জামিনের ব্যবস্থা নাই তাকে বলা হয় জামিনের অযোগ্য অপরাধ। ধারা কত? 4-1 খ। কিভাবে লিখবেন? 4 লিখবেন, একটা ব্র্যাকেটে দিবেন, খড়ও ব্র্যাকেটে দিবেন। এগুলো পরে লিখে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে লিখবেন। তাহলে 4-1 খতে কয়টা সংজ্ঞা? দুইটা সংজ্ঞা। কি কি? জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ। এমসিকিউ প্রশ্ন: জামিনযোগ্য অপরাধ বলতে নিম্নের কোনটা সঠিক? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে যেটা জামিনযোগ্য দেখানো হয়েছে সেটা, প্রচলিত আইনে যেটাকে জামিনযোগ্য দেখানো হয়েছে সেটা, নাকি দুইটাই সঠিক? তোর হলো দুইটাই সঠিক। জামিনের অযোগ্য অপরাধ সম্পর্কে নিম্নের কোনটা সঠিক? ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে যেটা জামিনের অযোগ্য সেটা, প্রচলিত আইনে যেটা জামিনের অযোগ্য সেটা, নাকি দুইটাই সঠিক? উত্তর: দুইটাই সঠিক। তাহলে আমরা সংজ্ঞা পড়লাম কয়টা? বলেন তো। 5টা। 4-1 ক অ্যাডভোকেট, 4-1 ডাবল ক অ্যাটর্নি জেনারেল, 4-1 দন্তান্ন পাবলিক প্রসিকিউটর, 4-1 খ জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে যে এগুলো কোনো পড়া হইলো, এগুলো তো 5 বছর আগে আমি মুখস্থ করছি। এটা আমার দেখার বিষয় না। আমার কাছে আপনি কি শিশু? একদম শূন্য আইন। কথা বুঝেন নাই? এইভাবে আমরা গভীরে চলে যাবো একসময় ইনশাল্লাহ। এই কয়েকটা দিন যাওয়ার পরে দেখবেন আপনি আইনটা অনেক জেনে গেছেন ইনশাল্লাহ। যদিও বা জানেন, আবার নতুন করে জানবেন। যদিও বা জানেন আপনি সবকিছুই, মনে করেন আমি আগে কিছু জানি না, নতুন করে শুরু করছি ইনশাল্লাহ। 4-1 গ হলো অভিযোগ। অভিযোগের ইংরেজি শব্দ হলো চার্জ। চার্জ সম্পর্কে ফৌজদারি কার্যবিধি একটা অধ্যায় দেয়া আছে, ওই অধ্যায়টা আমরা কি আলোচনা করব। এটার ভাষ্যকেন্দ্রিক যদি আমরা সংজ্ঞা নিতে চাই, উৎকৃষ্ট সংজ্ঞা অভিযোগের লিখবেন, তাহলে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধের চার্জ গঠন করা হয় সেই চার্জের সারমর্মকে অভিযোগ বলা হয়। আপনি এই কথাটাই লিখবেন। বইয়ের ভাষায় কি লিখছে এটা না, আপনি ভাষ্য সংজ্ঞাটা নেবেন। কি বলেন সবাই আমার সাথে? অভিযোগ কাকে বলে? বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের জন্য যে চার্জ গঠন করা হয় সেই চার্জের সারমর্মকে অভিযোগ বলা হয়। ধারা কত? 4-1 গ। চার্জ কি গঠন করা হয়? যেমন ধরেন আপনার নাম রবিউল, আপনি একটা অপরাধে অপরাধী। কি অপরাধে? আপনার অপরাধের নাম হলো, এটা কি হলো? আপনার অপরাধের নাম হলো দস্যুতা। আপনার অপরাধের জন্য বের হয়ে যান। আপনার অপরাধের জন্য আপনার বিরুদ্ধে মামলা হলো, এটার নাম কি? এফআইআর। এটাই। 2241। আচ্ছা, এটার নাম কি আপনার? এফআইআর। এরপরে এটার উপর ভিত্তি করে কি হবে? তদন্ত হবে। তদন্ত করার পর পুলিশ অফিসার কি দিবে? তদন্তের সর্বশেষ কার্যক্রম। তদন্তের সর্বশেষ কার্যক্রমের নাম কি জানেন না? তদন্তের সর্বশেষ কাজের নাম কি? পুলিশ রিপোর্ট।
পুলিশ রিপোর্ট প্রদান করবে। পুলিশ রিপোর্ট দেওয়ার পরে মামলা বিচারের জন্য ট্রায়াল বা বিচার বিভাগীয় কার্যক্রম শুরু হবে। তখন এই মামলা যখন যাওয়ার পরে দেখবে যে এই ব্যক্তির বিরুদ্ধে আসলে বিচার করা যায় কিনা। যদি আনিত অভিযোগ, সাক্ষ্য প্রমাণ সবকিছু মনে হয় সত্য, তখন তার বিরুদ্ধে একটা কি গঠন করবে, চার্জ গঠন করবে। কি চার্জ? আপনি রবিউল গত এত তারিখে এর বাড়িতে এত সময়ে আপনি দস্যুতার অপরাধ করছেন। দণ্ডবিধি আইনের কত ধারায়? 392 ধারায়। আপনার অপরাধের, দস্যুতার অপরাধের বিচার আমি শরীফুল এই ম্যাজিস্ট্রেট বা আমার আদালতে বিচারযোগ্য। এই যে আপনার অপরাধের বিবরণ ইত্যাদি সবকিছু, তারিখ, সময়, কিভাবে অপরাধ করছেন, কার বাড়িতে করছেন, বিস্তারিত বিবরণ উল্লেখ করে আপনার বিরুদ্ধে আমি কি গঠন করলাম? একটা অভিযোগ বা চার্জ গঠন করলাম। ঠিক আছে? চার্জ কিভাবে গঠন করে আমরা পরে আপনাদেরকে শিখাবো। দণ্ডবিধির ভাষ্যের প্রত্যেকটা ধারার লাস্টেই দেখবেন চার্জ কিভাবে গঠন করা হয় দেয়া আছে। তাহলে অভিযোগ কাকে বলে? কোনো ব্যক্তির বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়, এটা সারমর্মকে কি বলা হয়? অভিযোগ বলা হয়। পারবেন? এই 4-1 গয়ের অভিযোগ কিন্তু এটা। 4-1 বর্গীয় যে হলো নালিশ। তাহলে অভিযোগের ইংরেজি শব্দ কি? চার্জ। সি CHARG, চার্জ অর্থ অভিযোগ। ওই গেছে টাইম কয়টা দিছেন? না, এরকম না। আচ্ছা, 4-1 বর্গীয় যে হলো কি নালিশ, কমপ্লেন্ট। COMPLAINT, কমপ্লেন্ট শব্দের অর্থ কি? নালিশ। তাহলে নালিশ কার কাছে করবেন? ক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। খ, পুলিশ সুপারের কাছে। গ, ম্যাজিস্ট্রেটের কাছে। কোনটা সঠিক? ম্যাজিস্ট্রেটের কাছে করতে হবে। কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। এইখানে হলো সংজ্ঞা 4-1 বর্গীয় যত হলো নালিশের সংজ্ঞা। আর নালিশে আমলে নিবে কত দ্বারাই? এই নালিশটা ম্যাজিস্ট্রেট আমলে নিবে ফৌজদারি কার্যবিধানের 190 দ্বারা। আমার এখানে একাধিক ডিভাইস, আমার বিভিন্ন দিকে তাকাইতে হয়। আপনারা একটু কষ্ট হলেও মেনে নেবেন প্লিজ। যদি আপনি মেনে নেন আমাকে, আমি আপনাদেরকে মেনে নেই, ইনশাল্লাহ দেখবেন আমাদের কাছে সফলতা আসবে। আমরা আল্লাহর রহমতের বাইরে কখনোই যাব না। আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ। ঠিক আছে? সবসময় আল্লাহর কাছে চাইতে থাকবেন। সফলতা দেওয়ার মালিক আল্লাহ। ঠিক আছে? আচ্ছা, সবসময় সিম্পল হইতে থাকবেন। আইন যত বেশি পড়েন না কেন, আপনি একদম চলাফেরা হবে সাধারণ। আইন নিয়ে কখনো গর্ব করবেন না, কারোর সাথে তর্ক করবেন না। আরেকজন আপনার সাথে আইন নিয়ে বেশি কথা বলতেছে, আপনি তার চাইতে বেশি জানেন, চুপ করে থাকবেন। সে খুশি হয়েছে, তারটাই সঠিক, অসুবিধা নেই, গর্ব করার কোনো বিষয় নাই। আইনের একটা বিস্তীর্ণ জায়গা, এটা শিকার কোনো শেষ নাই। কত হাজার হাজার রকমের আইন আছে। আমরা এই 2-4টা ফৌজদারি, সাক্ষ্যবিধি, দণ্ডবিধি যাই না, যদি হিংসা গর্ব করি তাহলে ধ্বংস অনিবার্য। কারণ হিংসা, অহংকার এগুলো একমাত্র আল্লাহ পাকের ক্ষমতা বা এখতিয়ার। বান্দার কোনো এখতিয়ার নাই হিংসা করার, গর্ব করার, অহংকার করার। মনে রাখবেন এটা। আমরা কি করতে পারি তাহলে? একমাত্র শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ, যে আমি কিছু জানি। আল্লাহ তুমি আমাকে বোঝার এবং কিছু জিনিস জানার মতো জ্ঞান দিছো, তৌফিক দিছো। শুকরিয়া আদায় করব। যখন শুকরিয়া আদায় করব তখন আল্লাহ আমাদেরকে কি করবে? আরো বাড়াবে। কি করবে? এটা আরো বাড়াই দিবে, আমাদেরকে বৃদ্ধি করবে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে আমরা এখন পড়তেছি 4-1 কত কত পড়তেছি? বর্গীয় জ নালিশ। তা নালিশ হলো সংজ্ঞা, আর এই নালিশটা ম্যাজিস্ট্রেট আমলে নিবেন ফৌজদারি কার্যবিধি আইনের 190 ধারা। কত ধারা? ফৌজদারি কার্যবিধি আইনের 190 ধারা। এই নালিশের প্রেক্ষিতে অপরাধ ম্যাজিস্ট্রেট আমলে নেন। তাহলে ওইটা আমরা পরে পড়বো। তাহলে এই কথাগুলো দিয়ে টোটাল ফৌজদারি কার্যবিধি আইনকে নিয়ন্ত্রণ করবে। তাহলে 4-1 বর্গীয় জ নালিশ। 30 সেকেন্ড সময় নিব। সবাই হাতে খাতা কলম আছে না? আজকে কয় তারিখ? ধরেন 2 তারিখ। আজকে 2 তারিখে আপনার এই আগ্রহের প্রতিটা পড়াশোনার প্রতি যে চিন্তা চেতনা, আগ্রহটা, মাসের 15 তারিখ গিয়ে দেখবেন যে আপনার আগ্রহের জায়গাটা এরকম আছে কিনা। কতদিন সময়? আরো শর্ট করে দিলাম, 10 তারিখ। আজকের ক্লাসের প্রতি, পড়ার প্রতি আপনার একটা আগ্রহ আছে, আমি বুঝতেছি আপনার চোখ দেখে। দেখবেন 10 তারিখে গিয়ে আপনার এই জায়গাটা ঠিক আছে কিনা। যদি মনে করেন যে আপনার আগ্রহটা 10 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত ঠিক থাকে, একই লেভেলে থাকে, তাহলে মনে করবেন যে আপনি সফলতার পথে আছেন। আর যদি জ্ঞান যে সপ্তাহ পরে, 10 দিন পরে গিয়া আপনি লেভেলটা আজকে মেপে রাখেন, আপনি বুঝবেন না যে আমার ও জায়গাটা ঠিক আছে কিনা। অনেক কিছু পরিত্যাগ করে, অনেক কষ্ট করে, ডিউটি করে এসে কিন্তু ক্লাসে বসছেন অনেকেই, তাই না? বসছেন। তাহলে আপনি দেখবেন যে সিম্পল একটা কারণে ক্লাসটা মিস করে ফেলছেন। মনে করবেন আপনি আগ্রহের জায়গা থেকে দূরে সরে যাচ্ছেন।
তো দূরে যে সরে যাচ্ছেন, আপনি তো সরে থাকতে পারবেন না। দেখেন তো এরকম কতজন আছেন যে একটা সময় পড়াশোনা করতেন, রাগ করে 2 বছর 3 বছর পরীক্ষা দেন নাই, কি একটা সমস্যা ছিল, পড়াশোনা ছেড়ে দিয়েছেন, এখন আবার ঘুরে আসছেন। এমন কি কেউ আছেন যে মাঝখানে 2-3 বছর সুযোগ ছিল, পড়ছেন না বা ছেড়ে দিয়েছেন, আবার আসছেন? কেন আসছেন তাহলে? কেউ দাওয়াত দিয়ে নিয়ে আসছে আপনাকে? না, আপনি বুঝতে পারছেন যে এটা দরকার, আমার লাগবে, আমি এখান থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। সো যেহেতু আপনি 2 বছর 3 বছর গ্যাপ দিয়ে আবার আসতে হয়েছে, আপনি আবার ইচ্ছা করলে চলে যেতে পারবেন, কিন্তু 3-4 বছর পরে আবার কোনো না কোনো একটা আঘাতে আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। তখন বয়স বাড়ে যাবে, সমস্যা আরও হয়তো বাড়তে পারে, এবং আপনার ব্রেন এতটা শার্প নাও থাকতে পারে। খুব চিন্তার বিষয়। সময়ের কাজ সময় করবেন। আমি ক্লাসের প্রাথমিকভাবে না, সারা বছরে আমি এসব কথা বলে থাকি ক্লাসে, এগুলো বলবোই। আপনি বিরক্ত হইলেও আমি এই কথাগুলো বলবো, কারণ আপনার পড়াশোনা যতটুকু জরুরি, আপনি পড়াশোনা যেন করতে পারেন, এই কথাগুলা আপনাকে বলাটাও একজন টিচার হিসেবে আমার খুব প্রয়োজন। বুঝতে পারছি বিষয়টা? অতএব খুব চিন্তার বিষয়। এখন অনেকেই বলবে এসে হলে কি হবে, কত সাব ইন্সপেক্টর এসে আমার কাছে দাঁড়ায় থাকে। এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। আপনি এখনই এই কথা বলতেছেন, ভালো জায়গায় আছেন, কিছুদিন পরে তো সাব ইন্সপেক্টর আপনি সেলুট দিয়ে ধুম করে দাঁড়ায় থাকতে হবে গিয়া, নড়াচড়ার কায়দা নাই। বিষয়টা বুঝেন নাই? অর্থাৎ ডিপার্টমেন্টে পদোন্নতি বা র্যাঙ্ক এগুলার মূল্যায়ন থাকবেই, এটা যে দিকেই হোক, সশস্ত্র হোক নিরস্ত্র হোক, পদোন্নতি আপনাকে নিতে হবে। আমার এক ভাই ওই দিন এক লাইভে বলছে, ফেসবুক লাইভে বলতেছে যে আপনি এমনভাবে পড়াশোনা করার কথাটা খুব ভালো লাগছে আমার, আমার খুব কাছের ভাই, যে আপনি এমনভাবে পড়াশোনা করবেন, আপনি মনে করবেন যে পদোন্নতি না হলে আপনার চাকরি থাকবে না। বুঝছেন? উনি এত সুন্দর একটা কথা বলছে, যে আসলে এরকমই, যে আপনার এমন ভাবে পড়বেন যে পড়াশোনা না করলে পদোন্নতি না হলে মনে করবেন যে আপনার চাকরি থাকবে না। ঠিক আছে, আসলে কথাটা যথার্থই বলছেন। ঠিক আছে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের বর্গীয় জ নালিশ। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য, কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, মৌখিক অথবা লিখিত হতে পারে, যে অভিযোগটা করবেন তাকে বলা হয় নালিশ। তবে পুলিশ রিপোর্ট এর অনুষঙ্গ বা অন্তর্ভুক্ত নয়। 4-1 বর্গীয় জ। তাহলে নালিশ করবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। কার বিরুদ্ধে? কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। কিভাবে? মৌখিকভাবে অথবা লিখিতভাবে। কি করবে? অভিযোগ করবে। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে যে অভিযোগ করা হয় তাকে কি বলা হয়? অভিযোগ, এফআইআর, নাকি নালিশ? এমসিকিউ প্রশ্ন। ম্যাজিস্ট্রেটের কাছে যদি কোনো ব্যক্তি অভিযোগ করে তাকে অভিযোগ বলা হয়, নালিশ বলা হয়, এফআইআর বলা হয়, কি বলা হয়? নালিশ বলা হয়। নালিশ ম্যাজিস্ট্রেটের কাছে করতে হয়। মৌখিকভাবে করতে হয় নাকি লিখিতভাবে করতে হয়? উভয়ভাবে করা যায়। নালিশ কি কোনো জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে, জ্ঞাত মানে বুঝেন তো, জানাশোনা পরিচিত, জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে করা যায় নাকি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো কি, দুইটাই সঠিক। তাহলে সংজ্ঞা আপনি কি মুখস্থ করতে হবে? লিখবেন, ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 বর্গীয় জ ধারা মোতাবেক কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মৌখিক অথবা লিখিতভাবে যে অভিযোগ করা হয় তাকে কি বলা হয়? নালিশ বলা হয়। এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসছে। তবে পুলিশ রিপোর্টটা কি নয়? নালিশের অন্তর্ভুক্ত। আমরা যে পুলিশ রিপোর্ট দেই, পুলিশ যে রিপোর্টটা দেই, পুলিশের আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট নালিশ আমলে গ্রহণ করতে পারে। তবে আমাদের যে পুলিশ রিপোর্টটা 173 ধারার চার্জশিট ফাইনাল রিপোর্ট, এটা কিন্তু নালিশ না। এটা কি না? এটা নালিশের অনুষঙ্গ নয়। ফৌজদারি কার্য, এই কথা আপনার এখন না নিলেও চলবে, পরে বুঝে যাবেন। তাহলে বলেন নালিশের সংজ্ঞা বলেন। বলেন, কোনো ব্যক্তি কর্তৃক কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মৌখিক অথবা লিখিতভাবে যে অভিযোগ করেন তাকে কি বলা হয়? নালিশ বলা হয়। 4-1 বর্গীয় জ। 4-1 হলো রাষ্ট্রীয় করণিক। প্রশ্ন হওয়ার মতো খুব একটা জরুরি না। প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রীয় কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে যে ব্যক্তিকে নিযুক্ত করা হয় তাকে বলা হয় রাষ্ট্রীয় করণিক। 4-1 দ্বারা কি বলা হয়? তো রাষ্ট্রীয় করণিক কে কর্তৃক নিযুক্ত হয়? প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রীয় কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে যে ব্যক্তিকে নিযুক্ত করা হয় তাকে বলা হয় রাষ্ট্রীয়
করণিক। 4-এর ও কম গুরুত্বপূর্ণ। 4-এর আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। দুইটা সংজ্ঞা এখানে। কি অপরাধ? আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। কেমন? তাহলে আমলযোগ্য অপরাধের সাথে কিসের সম্পর্ক? এমসিকিউ প্রশ্ন। আমলযোগ্য অপরাধের সাথে কিসের সম্পর্ক? খুব লক্ষ্য রাখেন কথাটা, আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে। আমলযোগ্য অপরাধের সাথে কিসের সম্পর্ক? জামিনের সম্পর্ক, মীমাংসার সম্পর্ক, আদালতে হাজির করার সম্পর্ক, নাকি গ্রেপ্তারের সম্পর্ক? হ্যাঁ, কোনটা সঠিক? আমলযোগ্য অপরাধের সাথে সম্পর্ক হলো গ্রেপ্তারের সম্পর্ক। কিসের সম্পর্ক? গ্রেপ্তারের। যদি অপরাধ আমলযোগ্য হয়, পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে আমলযোগ্য মানে কি? আমলযোগ্য মানে ইংরেজিতে বলা হয় কগনিজেবল অফেন্স। কি বলা হয়? কগনিজেবল অফেন্স। বাংলাতে বলা হয় আমলযোগ্য অপরাধ। আর কি বলা হয়? ধর্তব্য অপরাধ। আর কি বলা হয়? আদালত গ্রাহ্য অপরাধ। অনেক নাম আছে এগুলা। কি? আমলযোগ্য অপরাধ, ধর্তব্য অপরাধ, আদালত গ্রাহ্য অপরাধ, কগনিজেবল অফেন্স। তাহলে আমলযোগ্য অপরাধের প্রেক্ষিতে পুলিশ অফিসার নিম্নে কোন কাজটা করতে পারে? ক, অপরাধীকে জামিন দিতে পারে। খ, অপরাধটা মীমাংসা করে দিতে পারে। গ, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। উত্তর হলো বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে আমলযোগ্য অপরাধ কাকে বলে? যে অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। বা তফসিলে কি দেখানো হয়েছে? দ্বিতীয় তফসিলে যে অপরাধের জন্য ফৌজদারির দ্বিতীয় তফসিলে গ্রেপ্তারের ব্যবস্থা দেখানো হয়েছে, সেই সকল অপরাধকে বলা হয় আমলযোগ্য অপরাধ। এখানে আরেকটা সংজ্ঞা আছে আমলযোগ্য অপরাধের সাথে, কি? আমলযোগ্য মামলা। আমলযোগ্য মামলা। তাহলে যে অপরাধ বা যে মামলার জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা বলা হয়। দ্বারা হলো 4-এর কত? চ, চাচা, তাই কি না? অর্থাৎ চওড়া অপরাধ। কি অপরাধ? চওড়া। মনে রাখবেন, একটু কষ্ট হবে প্রথম প্রথম, কোনটা চ কোনটা ক ম একটু কষ্ট হবে। 2-4-5 দিন যাওয়ার পরে এগুলো কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কি হবে? ঠিক হবে। প্রথম সবকিছু একটু কষ্ট হয়। হঠাৎ করে পুষ্টি হয়ে যখন একটা জায়গায় জয়েন করবেন, কোন দিকে রিজার্ভ অফিস, কোন দিকে কি, কার সাথে কথা বলবো, কোথায় বিছানা তুলবো, কোথায় বেড টেড পাবো, কেমন জায়গায়, এটা কষ্ট হয় না? সপ্তাহখানিক 10 দিন যাওয়ার পরে কিন্তু এই জায়গায় সেট আপ হয়ে যান আপনি, ভালো লাগে। পরে একটা সময় আর ফিরে আসতে মন চায় না। গত বছর যারা পদোন্নতি পরীক্ষায় ভালো সিরিয়ালে আছে, এরা সবাই আমাদের এডমিনকে মেসেজ দেয়, আমাকে মেসেজ দেয়, স্যার লিঙ্ক দেন, আমাদেরকেও ক্লাস অ্যাড করান। আমাদের ভালো লাগে না ক্লাস ছাড়া এখন। অভ্যাস হয়ে গেছে, একটা নেশা। সত্যিকার অর্থে এরকম হবে। ঠিক আছে? আপনি সারা বছর যখন একটা পরিবেশে থাকবেন, পরে একদিন ক্লাস না থাকলে অনেকেই বলে স্যার ক্লাসটা মানে আর হইলো না, ভালো লাগতেছে না। ঠিক আছে? অভ্যাস হয়ে যায় আসলে। তাহলে এটা ভালো অভ্যাস। এটা কি অভ্যাস? ভালো অভ্যাস। তাহলে আমলযোগ্য অপরাধের সংজ্ঞা বলতে পারবেন সবাই? বলেন, যে অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, বা যে অপরাধে ফৌজদারির দ্বিতীয় তফসিলে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ব্যবস্থা দেখানো আছে, সেই সকল অপরাধকে বলা হয় আমলযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর 1 ক, 4-এর 1 ঢ, আমলের অযোগ্য অপরাধ বা আমলের অযোগ্য মামলা। এটা পড়তে হবে? এটা পড়তে হবে না। কেন কি, শুধু একটু বলে দিব। এটা হলো আমলের অযোগ্য অপরাধ, অর্থাৎ নন কগনিজেবল অফেন্স। তাহলে এটা বিপরীত কি? যে অপরাধের জন্য বা যে মামলার জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না, তাকে বলা হয় আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা। তাহলে পার্থক্য কি? এখন দুইটার মধ্যে একটা পার্থক্য করে দিই, তাহলে ইজি হয়ে যাবে। আমলযোগ্য অপরাধ এবং আমলের অযোগ্য অপরাধের পার্থক্য কি? এক পাশে লিখবেন আমলযোগ্য অপরাধ, আর এক পাশে আমলের অযোগ্য অপরাধ। সংজ্ঞা: যে অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে, যেটার জন্য গ্রেপ্তার করতে পারে না তাকে আমলের অযোগ্য অপরাধ বলে। আমলযোগ্য অপরাধের সংবাদে পুলিশ বিনা পরোয়ানায় বা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে। আমলের অযোগ্য অপরাধের তদন্ত করতে গেলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। তাহলে প্রথমে গেল সংজ্ঞাগত পার্থক্য, তারপরে গেল তদন্তগত পার্থক্য। 3 নাম্বার, আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ঘ, আমলের অযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না। গ্রেপ্তারগত পার্থক্য। 4 নাম্বার, আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে এজাহার এবং জেনারেল ডায়েরি 2 জায়গায় লিপিবদ্ধ করতে হয়।
আর ওই ঘরে লিখবেন আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসলে শুধুমাত্র জিডিতে লিপিবদ্ধ করতে হয়। শুধুমাত্র কি করতে হয়? জিডিতে লিপিবদ্ধ করতে হয়। আমলযোগ্য অপরাধের সংজ্ঞা 4-1-চ দ্বারা, আমলের অযোগ্য অপরাধের সংজ্ঞা 4-1-ঢ দ্বারা। ইচ্ছা করলে সারাদিন লেখা যাবে, এত লেখার সময় আমাদের নাই। তাহলে টেকনিক্যালি মূল পয়েন্টগুলো আমরা মনে রাখবো। পরবর্তী সংজ্ঞা হলো 4-1-ড, বিচার বিভাগীয় কার্যক্রম। এখন আমরা তিনটা সংজ্ঞা একসাথে পড়বো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা, এটা যেটা ফৌজদারির মেরুদণ্ড: অনুসন্ধান, তদন্ত এবং বিচার। অনুসন্ধানের সংজ্ঞা হলো 4-1-ট, তদন্তের সংজ্ঞা হলো 4-1-ঠ, এবং বিচার বিভাগীয় কার্যক্রমের সংজ্ঞা হলো 4-1-ড। এটা খুব ইম্পর্টেন্ট। এটা শুধু প্রশ্ন আসার জন্য ইম্পর্টেন্ট না, এটা আসলে সারা বছর এই জন্য গুরুত্বপূর্ণ। তাহলে অনুসন্ধান, তদন্ত এবং বিচারের, তাহলে ইনকোয়ারি, ইনভেস্টিগেশন এবং ট্রায়ালের তুলনামূলক আলোচনা করুন। দেখেন প্রশ্ন কোন ধারা থেকে হয়েছে? ফৌজদারি কার্যবিধির 4 ধারা থেকে, তাই না? আচ্ছা, তাহলে ইনকোয়ারিটা আগে পড়ি, তারপরে তদন্ত, তারপরে বিচার বলি। 4-1 হলো ইনকোয়ারি বা অনুসন্ধান। ইনকোয়ারি বা কি? ইনকোয়ারি বা অনুসন্ধান। প্রশ্ন এমসিকিউ বলেন, এই যে ফৌজদারি কার্যবিধি 4-1 ইনকোয়ারি বা অনুসন্ধান, এটা কার কার্যক্রম? দাদা ওইটা 1000 ফিল আপ হয়েছে, লিঙ্ক দিলে আপনি ওইটা দিয়েন। মানে এটা জয়েন করতে পারতেছে না, ওইটা দেন লিঙ্ক। বুঝেন নাই? গভর্নমেন্ট না, না ওইটা ওইটা, ওই 2 নম্বর লিঙ্কটা দিয়ে দেন গ্রুপে, সব মিলে। দিলে ওইটা দেন, হ্যাঁ। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ইনকোয়ারি বা অনুসন্ধান কার কাজ বলেন? এটা পুলিশ অফিসারের কাজ নাকি এটা ম্যাজিস্ট্রেটের কাজ? ইনকোয়ারি বা অনুসন্ধান কার কাজ এটা? এই 4-1 ইনকোয়ারি বা অনুসন্ধান এটা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। কখন? বিচার কার্যক্রমের পূর্বে। আদালতের বা ম্যাজিস্ট্রেটের বিচার কার্যক্রম যে শুরু হবে তার পূর্বের যে কার্যক্রম, এটা হলো 4-1 ইনকোয়ারি বা অনুসন্ধান। তাহলে আদালতের বিচার কার্যক্রমের ব্যতীত বা বিচার কার্যক্রমের পূর্বেই, বিচার কার্যক্রমের উদ্দেশ্যেই, বিচার কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত কার্যক্রমকে কি বলা হয়? অনুসন্ধান। দ্বারা হলো 4-1 পুলিশ প্রবিধানের 613 বিধি। আপনি অনুসন্ধানের সংজ্ঞা লেখছেন 4-1 প্রবিধান 613 দেন নাই, নাম্বার পাবেন অর্ধেক। অর্থাৎ যেখানে মূল প্রবিধান বা বিধিগুলা ফৌজদারির সাথে রিলেটেড, এটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় বিধি সারাদিন দিলেও লাভ নাই। যারা পরীক্ষার প্রশ্ন তৈরি করে খাতা দেখে, তারা এতটা দুর্বল মনে করার কোনো সুযোগ নাই। প্রশ্নের নমুনা দেখলেই বোঝা যায় যে কতটা গভীরে তাদের আইনের কি জ্ঞান। ট্রেনিং সেন্টারে যাবেন কিছুদিন পরে, পদোন্নতি পরীক্ষায় পাশ করে, তখন দেখতে পারবেন বাংলাদেশে কি পরিমাণ সুপার ফাস্ট আইন বিশেষজ্ঞ অফিসার আছে। আপনি অবাক হয়ে যাবেন যে এত আইন জানে সিনিয়র স্যাররা। টাঙ্গাইল ট্রেনিং সেন্টারে যারা ট্রেনিং করবেন পদোন্নতির নিমিত্তে, আমরা ট্রেনিং করে আসছি গত বছর, দেখছি যে আসলে মানে আমাদের এমন কিছু আইকনিক অফিসার আছে, এরা আইনটাকে এত গভীরে নিয়ে নিছে, মানে আইনের উপরে রিসার্চ করে তারা অলওয়েজ। প্রশ্নগুলো তাদের হাত ধরেই তৈরি হয়। এটা আপনি এরকম বোঝার সুযোগ নাই যে আমি লিখলি আর বুঝতে পারবে, না না। তারা আপনাকে সিস্টেম করে প্রশ্নটা করে, এবং যেখান থেকে প্রশ্নটা তৈরি করে উত্তরটা কিন্তু সেই জায়গা থেকে রেডি করে রাখে যে এটার উপর ভিত্তি করে উত্তরপত্র দেখা হবে। কারণ আমাদের পুলিশের একটা সবচেয়ে সুন্দর এবং গোছালো জায়গা হলো আমাদের অধস্তনদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা। যত কথাই বলেন, যত গান কিচ্ছা বলেন, এখানে 2 নম্বরে হওয়ার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই। একদম 100% একুরেট পরীক্ষা এখানে হয়। কারণ এটা আমার চাইতে ভালো কেউ জানে না, কারণ আমি প্রতি বছর দেখতেছি। কথা বুঝেন নাই? আমি গত কয়েক বছরের ইতিহাস দেখতেছি কোন স্টুডেন্টগুলো ভালো করতেছে, এবং এরা পড়ুয়া স্টুডেন্ট, পড়াশোনা করে তারা রেজাল্ট নিছে। এখানে 2 নম্বরই কথা বলার কোনো সুযোগ নেই। মানে 1 থেকে 10-এর ভিতরে 9 জন স্টুডেন্ট তো আমার, আমি তো চিনি যে এরা কি পরিমাণ পড়ছে। আর এদেরকে ফাতর দিয়ে বেরেলেও এরা 1 টাকা বের করার সুযোগ নেই। কথা বুঝেন নাই? পড়াশোনা করে এই পদোন্নতি নিতে হয়েছে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে অনুসন্ধান বুঝছেন তো? আরো বুঝবেন একটু পরে গিয়া। তাহলে অনুসন্ধানের সংজ্ঞা বলেন, কি বলবেন? বিচার কার্যক্রমের অনুসন্ধান কখনের কাজ? তদন্তের আগের কাজ, তদন্তের পরের কাজ? বিচারের আগের কাজ নাকি বিচারের পরের কাজ? উত্তর হলো বিচারের আগের কাজ। তাহলে অনুসন্ধান করে কি করবে ম্যাজিস্ট্রেট?
অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবে। তাহলে অনুসন্ধানটা কোন ক্ষেত্রে হয়? এমসিকিউ প্রশ্ন। জিআর মামলার ক্ষেত্রে না সিআর মামলার ক্ষেত্রে? অনুসন্ধান হবে সিআর মামলার ক্ষেত্রে। কোর্ট রেজিস্টার্ড কেস অথবা নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করবে। এটা পুলিশের কোনো অনুসন্ধান না। তাহলে অনুসন্ধানের সংজ্ঞা পারবেন? এমসিকিউ, অনুসন্ধান কোন ক্ষেত্রে করে ম্যাজিস্ট্রেট? জিআর মামলায় না সিআর মামলায়? সিআর মামলায়। অনুসন্ধান করে কি দেয়? অনুসন্ধান প্রতিবেদন দাখিল করে। এখন চলে আসেন সংজ্ঞা। প্রবিধান কত? 613 বিধি। তারপর আসেন তদন্ত। তদন্ত মানে ইনভেস্টিগেশন। পারবেন না সংজ্ঞা? ইনভেস্টিগেশন, তদন্ত মানে কি? ম্যাজিস্ট্রেটের নিকট থেকে বা পুলিশের অফিসারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি, তবে ম্যাজিস্ট্রেট নহেন। কে নয়? ম্যাজিস্ট্রেট তদন্ত করে না। তাহলে ম্যাজিস্ট্রেট তদন্তের ক্ষমতা দিতে পারে, পুলিশ অফিসার তদন্তের ক্ষমতা দিতে পারে এবং তদন্ত করতে পারে। বোঝার চেষ্টা করেন। তাহলে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা পুলিশ অফিসার, তবে কে নয়? ম্যাজিস্ট্রেট নয়। সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে যে কার্যক্রমটা পরিচালনা করেন তাকে বলা হয় তদন্ত। আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার মূল মেরুদণ্ডই হলো তদন্ত সম্পর্কিত। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তদন্ত সম্পর্কিত। কেস ডায়েরি বলেন তদন্তের অংশ, সুরতাল বলেন তদন্তের অংশ, 164 বলেন তদন্তের অংশ। মূল আলোচনায় আমাদের তদন্ত নিয়ে। ইভেন আমাদের 50% প্রশ্ন যে তদন্ত নির্দেশিকা থেকে আসে, এটাও তদন্ত নির্ভরশীল একটা ক্রাইম সিন বলেন, কষ্ট মানচিত্র বলেন, সিডিএমএস বলেন, যা আলোচনা আসে সব তদন্তের উপর ভিত্তি করে। কথা বুঝছেন? মানে তদন্তের উপর ভিত্তি করে একটা বই তৈরি হয়েছে, এটার নাম কি? অপরাধ তদন্ত নির্দেশিকা। আমরা অনেকে জানি না যে আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার 50 থেকে 60% প্রশ্ন অপরাধ তদন্ত নির্দেশিকা থেকে হয়। আচ্ছা, এখন আসেন তাহলে তদন্ত কাকে বলে? বলে আরো সহজে, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে পুলিশ অফিসার বা কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রমকে কি বলা হয়? তদন্ত বলা হয়। 4-1 এটার সাথে একটা প্রবিধান আছে। কত প্রবিধান? এটার প্রবিধান হলো আপনার, এটার প্রবিধান হলো 613 বিধি। কত বিধি? 613। তাহলে অনুসন্ধানের সংজ্ঞাও 613, তদন্তের সংজ্ঞাও কত? 613। তাহলে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট কি দিল? অনুসন্ধান প্রতিবেদন। তদন্ত করে কি দিল? তদন্ত প্রতিবেদন। তাহলে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান প্রতিবেদন কোথায় দিচ্ছে? আপনি মুর্শেদ, আপনি একটা অনুসন্ধান করছেন, ম্যাজিস্ট্রেট অনুসন্ধান প্রতিবেদন আমি ম্যাজিস্ট্রেট, আমি জজ শরীফুলের কাছে দিয়ে দিছেন। আপনি আরিফুল, আপনি পুলিশ অফিসার, ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর, আপনি তদন্ত করে তদন্ত প্রতিবেদন কোথায় দিছেন? আমি জজ সাহেব, আমি আদালত, আমার কাছে দিছেন। একজন সিআর মামলার, একজন জিআর মামলার। জিআর মামলা জেনারেল রেজিস্টার, যেটা থানায় নিয়মিত মামলা হয়। এখন দুই ধরনের প্রতিবেদন যাওয়ার পরে প্রতিবেদন কোথায় আছে এখন? আদালতে। এখন আদালতের যে কার্যক্রমটা, এটা কি? যেখানে শপথ গ্রহণ পূর্বক কার্যক্রম পরিচালিত হয়, 4-1 সেটাকে বলা হয় ট্রায়াল বা বিচার বিভাগীয় কার্যক্রম। তাহলে ফৌজদারি জিআর মামলার ক্ষেত্রে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দিবে, সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে অনুসন্ধান প্রতিবেদন দিবে। তারপরে যে কাজটা শুরু হবে সেটার নাম হলো কি কাজ? বিচারের কাজ, ট্রায়াল। এটা কি শপথ গ্রহণ না শপথ গ্রহণ ছাড়া হয়? ফৌজদারি 4-1 বলতেছে যেখানে আইনানুগভাবে শপথ গ্রহণ পূর্বক কার্যক্রম পরিচালনা করা হয় সেটাকে বলা হয় বিচার বিভাগীয় কার্যক্রম। 4-1 তাহলে এই তিনটা কাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? বিচার বিভাগীয় কার্যক্রম। আর বিচারের কার্যক্রম, বিচারের কার্যক্রমকে কেন্দ্র করেই অনুসন্ধান এবং তদন্তের কি আবির্ভাব। যদি বিচার না হইতো তাহলে অনুসন্ধান তদন্তের কোনো প্রয়োজন ছিল না। এখন তদন্ত কি গুরুত্বপূর্ণ কিনা? তদন্তের রিপোর্টে যদি আপনি শাকিল হোসেন বলেন যে রবিউল অপরাধী নয়, তাহলে ফাইনাল রিপোর্ট। আর যদি বলেন সে অপরাধী, তাহলে চার্জশিট। তদন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা বহন করে। তাহলে তিনটা সংখ্যা সহজে পড়ি। 4-1 কি? ইনকোয়ারি। বিচারের পূর্বে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত কার্যক্রমকে বলা হয় অনুসন্ধান। তদন্ত, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে পুলিশ অফিসার বা কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রমকে বলা হয় তদন্ত। 4-1 অনুসন্ধান এবং তদন্ত প্রতিবেদন দাখিল করার পর শপথ গ্রহণ পূর্বক যে কার্যক্রম পরিচালিত হয় আদালতে তাকে বলা হয় বিচার বিভাগীয় কার্যক্রম। 4-1 ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, পরবর্তী সংজ্ঞা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 মধ্যাহ্ন অপরাধ। এখানে ইউ আছে, হাইকোর্ট বিভাগ দরকার নাই, লাগবে না। 4-1 মধ্যাহ্ন অপরাধ, অফেন্স, যে কাজ করলে
এই কথাগুলা কিন্তু আপনার সারা বছর কাজে লাগবে। মনে রাখবেন, সারা বছরেই এই কথাগুলো আপনার কাজে লাগবে। ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর আরেকটা সংজ্ঞা হলো মূর্ধন্য, যেটাকে বলা হয় অপরাধ। অপরাধ মানে অফেন্স বা ক্রাইম, যে কাজ করলে আইনে শাস্তির বিধান আছে, অথবা আইনে যেটা নিষিদ্ধ সেই কাজটা করা, আইনে যে কাজটা করতে বাধ্য করা হয়েছে সেই কাজটা না করাকে কি বলা হয়? অপরাধ বলা হয়। অর্থাৎ আইনের বাইরে, আইনের পরিপন্থী কোনো কিছু করাকেই কি বলা হয়? অপরাধ বলা হয়। দ্বারা হলো 4-এর 1-এর কত? মধ্যাহ্ন। পারবেন না? তাহলে যে কাজ করলে বাংলাদেশে কি আছে, শাস্তির বিধান আছে, তাকে অপরাধ বলা হয়। বলছে মোটর সাইকেলে কয়জন যাবেন? 2 জন। 2জনকে কি করতে হবে? হেলমেট পরতে হবে। গেছেন কতজন? 3জন। একজনের হেলমেট নাই। আইন মানছেন না অমান্য করছেন? অমান্য করছেন। এটার নাম কি? অপরাধ। এখন আপনি বলতেছেন আমি তো জানি না এটা। আপনি কি বলতেছেন? যে মোটর সাইকেলে 3জন যাওয়া যায় না, হেলমেট পরতে হয়, আমি তো এটা জানি না। আপনি আপনি কি রেহাই পাবেন? না। আইনের অজ্ঞতা ক্ষমার অযোগ্য। আপনি আইন সম্পর্কে কেন জানেন না? আপনি তো আইন সম্পর্কে অযোগ্য, আইনের অজ্ঞ আছেন, এই জন্য আপনি ক্ষমা পাবেন না। আইনের অজ্ঞতা কি ক্ষমার অযোগ্য না? আইনের অজ্ঞতাকে ক্ষমা করা যায় না, কিন্তু ঘটনার অযোগ্যতা ক্ষমাযোগ্য। আপনি মার্ডার করে ফেলছেন, আপনি জানেন না খুন করলে অপরাধ, বলছেন আমি তো জানি না এত বড় শাস্তি আছে, তাহলে তো আমি করতাম না। রেহাই পাবেন? রেহাই পাবেন না। 4-এর 1-এর তো হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকেই বোঝাই। যদি প্রশ্ন মনে না থাকে কি লিখবেন? 4-এর 1-এর তো ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকেই বোঝাই। সহজ আছে কিন্তু আসলে আইন, যদি সহজভাবে নেন। তারপরে কি লিখবেন? তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অনুপস্থিত থাকে বা না থাকে, তাহলে তারপরে উনার নিচে এবং কনস্টেবলের উপরে যারা দায়িত্ব পালন করবেন, তিনি অসুস্থতা বা ছুটি ইত্যাদি কারণে থাকলে তারাই ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে কারা হবে না? কনস্টেবল কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অভিহিত হবে না। একজন কনস্টেবলকে ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে সম্পূর্ণরূপে অপসারিত করা হয়েছে পুলিশ প্রবিধানের 201-এর ক বিধি। কত বিধি? 201-এর ক বিধি। তাহলে 4-এর 1-এর তো এর সাথে আমরা কত বিধি ব্যবহার করব? পুলিশ প্রবিধানের 201। কত? 201। তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে নেন? যে ব্যক্তি থানার প্রধান দায়িত্ব পালন করেন তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা। উনার অনুপস্থিতিতে উনার পদের নিচে এবং কনস্টেবলের উপরে মধ্যবর্তী যারা আছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হবেন, তারাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কি হবেন? অভিহিত হবেন। সাথে প্রবিধানের কত বিধি ব্যবহার করব? প্রবিধান মানে পিআরবি, যেটা আমরা পিআরবি বলবো না, কি বলবো? পুলিশ প্রবিধান বলবো। প্রবিধানের 201 বিধি। 201 কেন? 201-এর কতে বলতেছে কনস্টেবল কখনো ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারে না। ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে তাকে সম্পূর্ণরূপে কি করা হয়েছে? অপসারিত করা হয়েছে। আচ্ছা, এই আরেকটা সংজ্ঞা, 4-এর 1-এর এটা কি? থানা। থানা পুলিশ প্রশাসনের কি প্রধান মূল কেন্দ্রবিন্দু কি? থানা যদি না থাকতো পুলিশের এত মূল্যায়ন থাকতো না। বলেন, থানা যেমন পুলিশের বদনাম করে, থানার কারণে পুলিশকে মানুষ ভয় পায়, বিষয়টা এরকম না? এরকম। তাহলে পুলিশ প্রশাসনের মূল কেন্দ্রবিন্দু হলো কি? থানা। অপরাধ দমনের জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য, অন্য অন্য কাজ করার জন্য, জিডি নেওয়ার জন্য, মামলা নেওয়ার জন্য পুলিশের যে মূল কেন্দ্রবিন্দু, যে স্টেশন অথবা সরকার ঘোষিত যে স্থান, সেটা কি কি বলা হয়? থানা বলা হয়। কি বলা হয়? থানা বলা হয়। 4-এর 1-এর কত এটা? ধ। আর দন্তন্যতে কি বলছিলাম? ফৌজদারি 492 দ্বারা যাকে নিযুক্ত করা হয় তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর। তাহলে অপরাধের তফসিল 2 নম্বরটা আমাদের দরকার। 1 নম্বর আইনের দ্বারা, 2 নম্বর অপরাধের নাম, 3 নম্বর বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কিনা, 4 নম্বর জামিনের ব্যবস্থা আছে কিনা, 5 নম্বর 4 নম্বর সমন না পরোয়ানা দিব, 5 নম্বর জামিনযোগ্য কিনা, 6 নম্বর মীমাংসার যোগ্য কিনা, 7 নম্বর কোন আদালতে বিচার হবে, 8 নম্বর কি দণ্ড হবে। 4 দ্বারাই সংজ্ঞা। 4-এর 1-এর অ্যাডভোকেট যে ব্যক্তি আদালতের অনুমোদন নিয়ে বাংলাদেশের যে কোনো আদালতে আইন ব্যবসা করতে পারে তাকে বলা হয় অ্যাডভোকেট। 4-এর 1-এর বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল কি কি করবে বোঝানো হবে। 4-এর 1-এর 4-এর 1-এর যে অপরাধের জন্য দ্বিতীয় তফসিলে প্রচলিত আইনে জামিনের ব্যবস্থা আছে তাকে বলা হয় জামিনযোগ্য অপরাধ। দ্বিতীয় তফসিলে প্রচলিত আইনে জামিনের ব্যবস্থা নাই, তাকে বলা হয় জামিনের অযোগ্য অপরাধ। 4-এর 1-এর অভিযোগ
কোনো ব্যক্তির বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয় সেই চার্জের সারমর্মকে কি বলা হয়? অভিযোগ বলা হয়। 4-1 রাষ্ট্রীয় করণিক প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত করা হয়। 4-1 আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। যে অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে বলা হয় আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না, 4-1 তাকে বলা হয় আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা। 4-1 হলো ইনকোয়ারি বা অনুসন্ধান। বিচার কার্যক্রমের পূর্বে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত কার্যক্রমকে ইনকোয়ারি বা অনুসন্ধান বলা হয়। প্রবিধানের 613 বিধি। সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার কর্তৃক পরিচালিত কার্যক্রমকে তদন্ত বলা হয়। 4-1 প্রবিধানের 613 বিধি। আর যেখানে আইনানুগভাবে শপথ গ্রহণ পূর্বক কার্যক্রম পরিচালিত হয় সেটাকে বলা হয় বিচারিক কার্যক্রম বা বিচার বিভাগীয় কার্যক্রম বা ট্রায়াল। 4-1 কোনো ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি হতে পারে, মৌখিক বা লিখিত হইতে পারে, যে অভিযোগ করা হয় তাকে বলা হয় নালিশ। তবে পুলিশ রিপোর্ট নালিশের অনুষঙ্গ নয়। 4-1 যে কাজ করলে প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা আছে তাকে বলা হয় অপরাধ, অর্থাৎ আইনের পরিপন্থী বা নিয়মের বাইরে কোনো কাজ করাই অপরাধ। দণ্ডবিধি আইনের 40 ধারা দিব কত? 4-1 মধ্যাহ্নর সাথে দণ্ডবিধি আইনের 40 ধারা রিলেটেড। দণ্ডবিধির কত? 40 ধারা বা পেনাল কোড আইনের। 4-1 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে বোঝায় ভারপ্রাপ্ত কর্মকর্তার অব্যাহতি নিচ্ছে এবং কনস্টেবলের উপরে যারা দায়িত্ব পালন করবেন তিনি অসুস্থতা বা ছুটিতে থাকার কারণে তারাই ভারপ্রাপ্ত কর্মকর্তা। পিআরবি 201 দিব। আর সরকার ঘোষিত নির্দিষ্ট স্থান বা ঘাটিকে থানা বলা হয়। 4-1 আর 4-1 হলো দন্তান্ন হলো পাবলিক প্রসিকিউটর, যাকে দণ্ডবিধানের কত দ্বারাই 492 দ্বারা সরকার কি করে? নিযুক্ত করে। একটু কষ্ট হবে প্রথম দিক দিয়ে, আপনার ফৌজদারি কার্যবিধির 4র্থ অধ্যায় না যাওয়া পর্যন্ত ক্লাস ভালো লাগবে না, এটা স্বাভাবিক। তারপরে আপনার একটা সিরিয়াল চলে আসবে, ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারবেন। রবিবারে দেখা হবে ইনশাল্লাহ 8:30টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমার একটা ব্যাচ আছে, ক্লাস আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।